জেলা পুলিশের কি উদ্যোগ রয়েছে? এটা ধরেন জেলা পুলিশ তো একটি অর্গান, আপনারা একটি অর্গান, শিক্ষকরা মানে শিক্ষকদের মানে স্টেক হোল্ডার, আমি যদি বলি স্টেক হোল্ডার মানে সাংবাদিক বৃন্দ স্টেক হোল্ডার, শিক্ষকরা স্টেক হোল্ডার, যারা নামাজ পড়ান আমাদের ইমাম সাহেবরা, তারপরে স্কুল কলেজের প্রধান শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, সবারই কিন্তু দায়িত্ববোধ আছে, পরিবারের দায়িত্ববোধ আছে। কারণ আমার সন্তান সন্ধ্যার পরে কোথায় যায়, কোথায় মিশে, কার সঙ্গে মিশে, মাদক সেবন করে কিনা, যেমন বাবা হিসেবে আমার দায়িত্ব, ভাই হিসেবে আপনার দায়িত্ব। তো আমাদের প্রত্যেককেই যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমার সন্তান কি করছে, আমার স্ত্রী কি করছে, কার সঙ্গে মিশছে, কার সঙ্গে কথা বলছে, এরকম প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের যার যার অবস্থান থেকে যদি আমরা দায়িত্ব পালন করি, তাহলে এই যে পারিবারিক যে দ্বন্দ্ব থেকে যে পরবর্তী যে ইয়েটা আপনার যে রিয়াকশন থেকে যে আত্মহত্যা বা সুইসাইডাল যে ইস্যুসগুলো আসে, এগুলো কিছুটা মিটিগেট করা যাবে। পাশাপাশি আমাদের যেটি বললাম যে যারা আমাদের ধরেন জুমার দিন যদি আমাদের যারা ইমাম সাহেবরা, যারা ওনারা যে করেন, বয়ান দেন, খুতবা দেন, এই খুতবাতে যদি বলা হয় যে আত্মহত্যা মহাপাপ, আমাদের ধর্মীয় বিধানেই আত্মহত্যা করা যাবে না, আত্মহত্যাকারী মানে আল্লাহর কোনো মার্সি পাবেন না, এই বিষয়গুলো ওনাদেরকে মোটিভেট করতে হবে। টিচারদেরকে খেয়াল করতে হবে যে স্টুডেন্টরা স্কুল ফাঁকি দেন কিনা। তারপর হচ্ছে আপনার বাবা মাকে খেয়াল করতে হবে যে আমার সন্তান স্কুলে যাচ্ছেন নাকি স্কুলের ড্রেস পরে অন্য কোথাও আড্ডা দিচ্ছে। আমার সন্তানরা সিঙ্গেল রুমে, আমি আমি প্রায় বলে থাকি, ইতিপূর্বে বলেছি যে আমাদের একটি বড় প্রবলেম হয়ে গিয়েছে যে আমাদের সন্তানরা ছেলে এবং মেয়ে একা এক রুমে থাকে। তো একা এক রুমে থাকলে সারা রাত ধরে সে মোবাইল দেখছে কিনা, কার সঙ্গে মানে কথা ভিডিও কলে চ্যাটিং করছে কিনা, কারোর সঙ্গে ইলিসিট রিলেশনে জড়িয়ে পড়ছে কিনা, সেটা স্ত্রী হোক অথবা সন্তান হোক, এই বিষয়গুলো বা স্বামী হোক। তো এই বিষয়গুলো কিন্তু আমরা আসলে কেউ আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করছি না। আমাদের যার যার অবস্থান থেকে, আপনাদের অবস্থান থেকে আপনারা যেমন সমাজকে সচেতন করবেন, আমার দায়িত্ব হচ্ছে কোনো অপরাধ যেন সংগঠিত না হতে পারে, এই জন্য প্রিভেন্টিভ মেজার্স গ্রহণ করা, অপরাধ সংগঠিত হয়ে গেলে সেটি ডিটেক্ট করা, অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা। আর সমাজের অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যার যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করা। তাহলে আমরা সবাই মিলে যদি কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ করি, যার যার অবস্থান থেকে এগিয়ে আসি, তাহলে একটি সমাজ তখন মানে ভালো রান করে। এবং মাদক তো আমাদের প্রত্যেকটি ঘরে ঘরের সমস্যা, প্রত্যেক ঘরে অলমোস্ট। কিন্তু মানে আমাদের যে বর্তমান যে জেনারেশন, এই জেনারেশনের অনেক মানুষ মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে। তাহলে এটার জন্য কিন্তু বাবা মাকেও দায়িত্ব নিতে হবে, আত্মীয় স্বজন ভাই বোনকে দায়িত্ব নিতে হবে। আমি কিন্তু আপনারা জানেন যে বিগত 3 দিন পূর্ব থেকে আমি এই যে কিশোর গ্যাং, তারপর মাদক সেবী, এদের ধরবার জন্য একটা বিশেষ অভিযান শুরু করেছি এবং এটা চলমান আছে। কিন্তু এই যে পরপর একাধিক ঘটনা ঘটবার কারণে ওটা একটু মানে আমাদের গতিটা শিথিল হয়ে গিয়েছে, কারণ আমার এই দিকে কনসেন্ট্রেশন দিতে হচ্ছে বেশি। তা আমরা যদি কিশোর গ্যাং, আমার সন্তান বাইরে গিয়ে আড্ডা দিচ্ছে, একদিনেই তো কালো কালো হয় না। হ্যাঁ, তাকে তার বিভিন্ন রকমের সুবিধা পেয়েছে, পারিবারিক সাপোর্ট পেয়েছে, তারপরে ধরেন বিভিন্ন ব্যক্তির সাপোর্ট পেয়েছে, ধাপে ধাপে একজন ব্যক্তির সন্ত্রাসী হয়ে যায়, ছোট অপরাধ করতে করতে পরে বড় অপরাধে জড়িয়ে যায়। এমনিতে স্যার মাদকের যে বড় চালানটা বিশেষ করে গ্রামগঞ্জেও এখন ইয়া বা গাঁজা এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো সেক্ষেত্রে এটা তো নিশ্চয়ই কেউ একজন বড় চালান নিয়ে আসে বা তারপর 2 থেকে 3 4 ধাপে মানে যারা মানে সেবন করে তাদের কাছে যায়। তো বড় চালানটা মানে বন্ধ করার জন্য বা ইয়া করার জন্য। ধন্যবাদ। আপনারা জানেন যে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা বিগত প্রায় 15-20 বছর, 30 বছর যাবৎ জড়িত, এবং এরা বিভিন্ন সময়ে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে, র্যাবের কাছে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হতে হতে এদের মধ্যে এক ধরনের এক্সপার্টাইজ ডেভেলপ করেছে। হ্যাঁ, এরা কিন্তু এখন অনেক দক্ষ হয়েছে এবং এরা পর্দার আড়ালে থেকে বিষয়গুলি নিয়ন্ত্রণ করে। তো এখন ফিজিক্যালি তাদেরকে আর মাঠে পাওয়া যায় না, তাদের কোনো রিকভারি পাওয়া যায় না, তাদের কোনো ইনভলভমেন্ট পাওয়া যায় না। আমরা যেটি করেছি, এই পুরো জেলার প্রায় 25 জন মাদক ব্যবসায়ী এবং ডাকাতি করে এবং মাদক ব্যবসা করে যারা অনেক অর্থ সম্পদের মালিক হয়েছে, তাদের তালিকা সংগ্রহ করেছি। যারা বিভিন্ন থানায় মাদক ব্যবসা করে বিগত 15-20 বছর বা 30 বছর যাবৎ মাদক ব্যবসা করে, যারা একসময় লেবার ছিল, যাদের একসময় একদম আর্থিক কোনো সঙ্গতি ছিল না, আর অনটনে ছিল, তারা এখন ধরেন লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকার মালিক হয়েছে, বাড়ি করেছে, নামে বেনামে অনেক কিছু করেছে, ঢাকা বা এলাকার বাইরেও অনেক কিছু করেছে। তাদের তালিকা সংগ্রহ করেছি। তালিকা সংগ্রহ করে আমরা আমাদের সম্মানিত ডিআইজি মহোদয়ের কাছে প্রেরণ করেছি। ডিআইজি মহোদয়, আমাদের ডিআইজি স্যার পাঠাবেন হচ্ছে সিআইডির চিফ স্যারের কাছে, ন্যাশনাল আইজিপি সিআইডি স্যার। এটি একটি নির্দেশনা আসলে আমাদের আইজিপি স্যারের, এবং আমরা সেই কাজটি করেছি যে এই এই যারা মাদক ব্যবসায়ী, যাদেরকে আমরা হাতে নাতে ধরতে পারি না, হাতে নাতে না ধরলে কিন্তু তাদেরকে আমরা আদালতে প্রেরণ করতে পারি না, কারণ রিকভারি ছাড়া কিন্তু তাদের বিরুদ্ধে মামলা দেওয়া, আদালতে প্রেরণ করা, এটার আইনগত এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা তাদের তালিকা সংগ্রহ করে আমরা সিআইডিকে দিয়েছি।
প্রেরণ করেছি। সিআইডি এটা অল ওভার দ্য কান্ট্রি এই তালিকাগুলো সংগ্রহ করছে। এই সমস্ত যাদের কোনো বৈধ ইনকাম সোর্স নেই, যাদের চাকরি নেই, যাদের বিজনেস নেই, যাদের ইলিগাল ইনকামের মাধ্যমে যারা ভ্যাট ট্যাক্স দেয় না, ইলিগাল ইনকামের মাধ্যমে যারা এই বড় বড় বাড়ি গাড়ি করেছে, বড় সম্পদের মালিক হয়েছে, তাদের তালিকা নিয়ে আমরা সিআইডিকে দিচ্ছি। সিআইডি কী করবে, একটি তদন্ত করবে আগেই, মামলা রুজুর আগে তদন্ত করবে। তদন্ত করে যদি এদের সম্পদের তথ্য পায়, তারপরে এই ঘটনার সত্যতা পাওয়া যায়, এই যে তাদের কোনো বৈধ ইনকাম সোর্স নেই, যাদের কোনো চাকরি নেই, বিজনেস নেই, তারা বিগত সময়ে অবৈধভাবে মানে ধরেন দীর্ঘ 20 বছর বা 25 বছর যাবত এই মাদক ব্যবসা বা ডাকাতি করে অনেক সম্পদের মালিক হয়েছে, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা নেবে। মামলা নিয়ে তাদের তদন্ত করে তাদের কি কি সম্পদ আছে এই সম্পদগুলো আইডেন্টিফাই করবে এবং প্রয়োজনে সম্পদ বাজেয়াপ্ত করবার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আমরা ওই প্রক্রিয়াতেই যাচ্ছি। স্যার, সার্বিক পরিস্থিতি বর্তমানে আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে